Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা সিডিপি স্পেশাল অর্থাৎ বিভিন্ন টিচিং এক্সামে যে ধরনের সিডিপি গুলো অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বোথ সেকশন থেকে যে ধরনের এমসিকিউ আসে সেগুলোকে মাথায় রেখে ওই ধরনের প্রশ্নগুলোর স্পেশাল প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের সামনে হালদার ই একাডেমির তরফ থেকে, এবং সেগুলোই আমরা একেবারে সিরিজ ধরে একদম পরপর কিন্তু ডিসকাস করে নিচ্ছি। প্রিভিয়াস অনেকগুলো ক্লাস আমরা অলরেডি করেও ফেলেছি। সো যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট as early as possible. সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ হালদার ই একাডেমিরই অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 91 থেকে আমাদের ডিসকাশন। তাহলে চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 91 থেকে। বলছে যেসব অনুরাগ মানে হচ্ছে বিভিন্ন ধরনের মন মানে সেন্টিমেন্টই বলতে পারি, যেসব অনুরাগ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্ট হয়। অনুরাগ মানে একটা ইন্টারেস্ট বলতে পারি। এই সমস্ত জিনিস থেকে যেগুলো সৃষ্টি হয় তাদেরকে কি ধরনের অনুরাগ বলা হয়? দেখো কতটা ডেপথে গিয়ে একদম ভিতর থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু রাখা হচ্ছে। দেখো তাহলে অপশনগুলো দেখি। অপশন এ বলছে ক্ষণস্থায়ী অনুরাগ, অপশন বি বলছে দীর্ঘস্থায়ী অনুরাগ, অপশন সি হচ্ছে সহজাত অনুরাগ, অপশন ডি আমাদের বলছে অর্জিত অনুরাগ। তার মানে আমরা বুঝলাম অনুরাগের এত রকমের ভাগ রয়েছে, কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে যেগুলো সৃষ্টি হয় মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস এই ধরনের জিনিস থেকে, তাকে কি ধরনের অনুরাগ বলা হবে, মানে কোন ক্যাটেগরির আন্ডারে সেটাকে ফেলা হবে। তাহলে দেখো এই যেসব অনুরাগ এই মনোভাব, সেন্টিমেন্ট এইগুলো থেকে তৈরি হয় সেগুলোকে কিন্তু আমরা অর্জিত অনুরাগ বলি, সেগুলোকে আমরা বলে থাকি অর্জিত অনুরাগ। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 91 এর সঠিক উত্তর হলো অপশন ডি, অর্জিত অনুরাগ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 92 তে। বলছি নিচের যে অভ্যাসটি দৈহিক অভ্যাসের অন্তর্গত সেটি হলো, অর্থাৎ নিচে যে অপশনে অভ্যাসগুলো পাচ্ছি তার মধ্যে কোনটার সাথে ফিজিক্যালিটি সম্পর্কযুক্ত? অপশন এ মনোযোগের অভ্যাস, অপশন বি পড়ার অভ্যাস, অপশন সি পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, আর অপশন ডি হচ্ছে বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধের অভ্যাস। দেখো দৈহিক ব্যাপার অর্থাৎ ফিজিক্যালিটি যেটার সাথে রয়েছে, তো দেখো মনোযোগ বলি বা পড়াশোনা করা বলি বা যে সামগ্রিক একটা অর্থবোধ তৈরি করা বা আহরণ করা বলি, সবটাই কিন্তু মেন্টাল। একমাত্র যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার যে অভ্যাস সেটাই কিন্তু দৈহিক অভ্যাসের আন্ডারে পড়ছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 92 এর সঠিক উত্তর হবে অপশন সি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস। নেক্সট দেখবো আমাদের পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 93। কোনো জন্মগত বৈশিষ্ট্যের জন্য ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তাকে বলে, একটা জন্মগত বৈশিষ্ট্য থাকলো এবং তার ফলে ব্যক্তির মধ্যে কিছু বৈশিষ্ট্য যে লক্ষ্য করা যায় সেটাকে আমরা কি বলবো? অপশন এ হচ্ছে সেন্টিমেন্ট, অপশন বি হচ্ছে মনোভাব, অপশন সি হচ্ছে ধারণা, আর অপশন ডি হচ্ছে মেজাজ। দেখো জন্মগত বৈশিষ্ট্য আমরা বলি ও জন্ম থেকেই ভীষণ খিটখিটে, ও জন্ম থেকেই ভীষণ নরম, তার মানে এখানে তার মেজাজটাকে বোঝানো হচ্ছে। সেই জন্মগত মানে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ব্যক্তিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি প্রস্ফুটিত হয়। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 93 এর সঠিক উত্তর হবে অপশন ডি, মেজাজ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু বারবার বিভিন্ন টেটে কিন্তু বারবার দেওয়া হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 93 সঠিক উত্তর অপশন ডি। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 94 এ।
পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিপরীতমুখী উপাদান। পিয়াজে তিনি বলেছেন যে শিশুরা সর্বদাই জৈবিকভাবে কিন্তু সক্রিয় থাকে এবং এখানে তিনি দুটো ফ্যাক্টরকে দেখিয়েছেন সেই যারা পরস্পর কিন্তু আবার বিপরীতমুখী। কখনো এই পোর্শন থেকে কিন্তু তোমাদের এরম প্রশ্ন দেওয়া হয় যে এই দুটি সেখানে উত্তরটা মানে আজকের যে অপশনটা হবে সেটা দিয়ে জানতে চাওয়া হয় যে এদের মধ্যে সম্পর্ক কিরকম, উভমুখী, বিপরীতমুখী, সমমুখী, এরকম বিভিন্ন অপশন দিয়ে আছে। তাহলে এরা কিন্তু দুটি পরস্পরের বিপরীতমুখী উপাদান। অপশনগুলো দেখি। অপশন এ বংশগতি ও পরিবেশ, অপশন সি হচ্ছে আত্তীকরণ ও উপযোজন, অর্থাৎ যেটা তোমরা নিশ্চয়ই শুনে থেকেছো অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন। অপশন সি হচ্ছে দেহ ও মন, আর অপশন ডি হচ্ছে খাদ্য ও বাসস্থান। তাহলে দেখো যেহেতু পিয়াজে রয়েছে, অনেকেই তোমরা হয়তো পিয়াজের নামটা দেখে উত্তরটা আন্দাজও করে নিতে পারছো। এটা কিন্তু হবে আত্তীকরণ ও উপযোজন, অর্থাৎ অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 94 এর সঠিক উত্তর হলো অপশন বি, আত্তীকরণ ও উপযোজন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 95। শিশুর সংবেদন ও সঞ্চালন স্তরের অন্তর্গত তাৎক্ষণিক ক্রিয়ার পর্যায় উপস্তরটির সময়কাল হলো। খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। শিশুর যে সংবেদন আর সঞ্চালন, এই সঞ্চালনটা দেখো ইয়চয় হতো, তবে কোনো কোনো ক্ষেত্রে এখন এইভাবে ভেঙেও কিন্তু লেখা হচ্ছে। তাহলে শিশুর সংবেদন আর যে সঞ্চালন ঘটে, এটা তো একটা স্তর, সংবেদন এবং সঞ্চালন স্তর। সেই স্তরে মধ্যে থাকা তাৎক্ষণিক ক্রিয়ার যে পর্যায় তৈরি হয়, তাৎক্ষণিক ক্রিয়া অর্থাৎ ইমিডিয়েট রিয়াকশন, তার উপস্তর যেটা থাকে অর্থাৎ তার ভেতরের যে লেভেল, সেটার সময়কাল জানতে চাওয়া হচ্ছে। অপশন এ জন্ম থেকে 1 মাস, অপশন বি, দেখো সংবেদন সঞ্চালন মানে কিন্তু সেন্সরি মোটর স্টেট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা সময়সীমাটা মাথায় রেখে তার আন্ডারে কোন পার্টটা কোন সময়টুকুতে, সেটাই কিন্তু আমাদের জানতে চাইছে। তাহলে অপশন এতে কি রয়েছে, জন্ম থেকে 1 মাস, অপশন বি 1 মাস থেকে 4-5 মাস, অপশন সি 5 থেকে 8 মাস, আর অপশন ডি হচ্ছে 8 থেকে 12 মাস। তাহলে দেখো একদমই ওই তাৎক্ষণিক ক্রিয়া, ইমিডিয়েট রিয়াকশন শিশু, এটা কিন্তু তার উপস্তরটার সময়কাল কিন্তু অবশ্যই জন্ম থেকে 1 মাস, বা কখনো কখনো এরকম দেওয়া হয় 0 দিন থেকে 30 দিন। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 95 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, জন্ম থেকে 1 মাস। চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 96 এ। আধুনিক বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক শিখনের ক্ষেত্রে শিখনের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় তা হলো, অর্থাৎ প্রজ্ঞামূলক শিখন বা বৌদ্ধিক শিখনের মধ্যে কোন জিনিসটা নেই। অপশন এ মনোভাবের শিখন, অপশন বি প্রত্যক্ষণমূলক শিখন, অপশন সি ধারণা শিখন, আর অপশন ডি হচ্ছে সমস্যা সমাধানের শিখন। কোন জিনিসটা নেই? তাহলে দেখো বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক শিখনের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষণমূলক শিখন, ধারণা শিখন বা সমস্যা সমাধানের শিখন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে। নেই একমাত্র সেটা হচ্ছে মনোভাবের শিখন। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 96 এর সঠিক উত্তর হলো অপশন এ, মনোভাবের শিখন। চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন 97। অপারেন্ট অনুবর্তন, খুব ইম্পর্টেন্ট। অপারেন্ট অনুবর্তনে কি ঘটে সেটাই আর কি অ্যাকচুয়ালি জানতে চাওয়া হচ্ছে। অপশন এ কেবলমাত্র একটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। প্রতিক্রিয়া মানে রিয়াকশন, স্টিমুলাস আর রেসপন্স। রিয়াকশন না বলে আমরা রেসপন্স বলবো। স্টিমুলাস এন্ড রেসপন্সের রিলেশনশিপ থাকে এখানে, তোমরা জানো। তাহলে কেবলমাত্র একটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। অপশন বি কেবলমাত্র দুটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়।
অপশন সি, পর্যায়ক্রমে কতকগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয়। আর অপশন ডি হচ্ছে কোনো প্রকার প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয় না। অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে সর্বদা কিন্তু পর্যায়ক্রমটা খুব ইম্পর্টেন্ট, একটার পর একটা। তাই এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের পর্যায়ক্রমে টার্মটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। পর্যায়ক্রমে কতগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয়, অর্থাৎ তারা একে অপরের সাথে একদম যেন বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ একটা অপরের উপর নির্ভরশীল হয়। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 97 সঠিক উত্তর অপশন সি, পর্যায়ক্রমে কতগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয়। দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 98। মেন্টালিটি অফ এপস নামক গ্রন্থটি প্রকাশিত হয়। অ্যাজ আ হোল যেটা দেখা যায় যে বিভিন্ন যে ফেমাস বইগুলো রয়েছে তোমরা সেগুলো একটু চোখে নজরে রেখো, কারণ বারবারই এই বইটি কার লেখা বা কত সালে প্রকাশিত হয় এই ধরনের একটা প্রশ্ন কিন্তু থাকে। তাহলে মেন্টালিটি অফ এপস নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সেটাই জানতে চাওয়া হচ্ছে। অপশন এ হচ্ছে 1910 সালে, অপশন বি 1920 সালে, অপশন সি হচ্ছে 1925 সালে, আর অপশন ডি হয়ে যাচ্ছে 1930 সালে। তাহলে দেখো মেন্টালিটি অফ এপস এই বইটা বেসিক্যালি পাবলিশ হয়েছিল কিন্তু 1925 সালে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 98 এর সঠিক উত্তর অপশন সি, 1925 সালে। চলে যাব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 99 নিচের কোনটি অনুবর্তনের উপযোগী পদ্ধতি, মানে অনুবর্তন ঘটানোর জন্য সঠিক প্রসেস বা পদ্ধতি কোনটা? অপশন এ, আগে খাদ্য দিয়ে তারপরে ঘন্টা বাজানো। অপশন বি, ঘন্টা বাজিয়ে পরক্ষণেই খাদ্য খেতে দেওয়া। অপশন সি, আগে ঘন্টা বাজিয়ে তারপর 10 মিনিট পর খাদ্য খেতে দেওয়া। আর অপশন ডি হচ্ছে একসঙ্গে ঘন্টা বাজাতে, এটা আর একটা বাজাতে হলে ভালো হতো, ঘন্টা বাজাতে বাজাতে খাদ্য খেতে দেওয়া। তো দেখো অনুবর্তনের নিয়ম সবসময় হলো যে আগে আমি স্টিমুলাস দেব, তারপরই তার ক্ষেত্রে ক্ষেত্রে তার যে সহযোগী জিনিসটা সেটা দেব, তবে রিয়াকশন হবে। তাহলে দেখো ঘন্টা বাজানোটা এখানে স্টিমুলাস হিসেবে কাজ করছে, আগে ঘন্টা বাজাবো দিয়ে সাথে সাথে খেতে দেবো, তবেই কিন্তু তার মধ্যে এই অভ্যাসটা তৈরি হবে যে ঘন্টা বাজলো মানে এবার খাবার পাবো, এই যে বোধটা তৈরি হবে। যেটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হয়, তারা বাটি চামচের আওয়াজ করলে, খুব ছোট বাচ্চা 6 মাস 8 মাস 10 মাসের 1 বছরের বাচ্চারা বুঝতে পারে, যখন বাটি চামচ বা ঝিনুক বাটির আওয়াজ করা হয় তারা কিন্তু বুঝতে পারে যে এবার তাদেরকে খাওয়ানো হবে। তাহলে এই একই ব্যাপার, ওটাও অনুবর্তনই ঘটছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 99 এর সঠিক উত্তর অপশন বি, ঘন্টা বাজিয়ে পরক্ষণেই খাদ্য খেতে দেওয়া। চলে যাই নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 100। আমরা 100 নম্বর প্রশ্নে পৌঁছেও গেলাম। দেখে নি, বলছে সামাজিক প্রেষণার ক্ষেত্রে যে তথ্যটি সত্য নয় সেটি হলো। আমি প্রত্যেক ক্লাসে বারবার তোমাদের রিপিট করছি, যেখানেই নয় নেগেটিভ কথাটা থাকবে সেটার প্রতি তোমাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে। সামাজিক প্রেষণার ক্ষেত্রে যে তথ্যটি সত্য নয়, অর্থাৎ সোশ্যাল ম্যাটারটাকে মাথায় রাখতে হবে। অপশন এ হচ্ছে সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক হওয়া দরকার। অপশন বি, সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক না হলে চলবে। অপশন সি, সামাজিক প্রেষণাগুলি অর্জিত, জন্মগত নয়। অপশন ডি, সামাজিক প্রেষণাগুলির শারীরিক ভিত্তি নেই। আচ্ছা, শারীরিক স্পেলিংটা একটু ভুল রয়েছে, তোমরা একটুখানি দেখে নিও, একটু ঠিক করে নিও। এই শারীরিক শব্দটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে বাংলা সাবজেক্টে কিন্তু এটা দেওয়া হয়। মানে ধরে নিও এটা তোমাদের কাছে একটা হোম টাস্ক হিসেবে কাজ করবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। সো সামাজিক প্রেষণার ক্ষেত্রে যেটা সত্য নয়, দেখো সামাজিক প্রেষণার পরিতৃপ্তি সবসময় তাৎক্ষণিক না হলেও চলে, সবসময় এটা তাৎক্ষণিক নয়। আবার সামাজিক প্রেষণা অবশ্যই অর্জিত। সমাজ কি করে জন্মগত হতে পারে? জন্মগত তো ব্যক্তিগত জিনিস। সোসাইটিতে মিশতে মিশতে তবে না সামাজিক প্রেষণা তৈরি হবে। আর সামাজিক প্রেষণার কোনো শারীরিক কিন্তু ভিত্তি নেই,
সামাজিক প্রেষণা পুরোটাই কিন্তু মানসিক। তাহলে বি, সি, ডি প্রত্যেক কটাই আমাদের কাছে সত্য। তাহলে আমাদের জানতে চেয়েছে সত্য নয়। তাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 100 এর সঠিক উত্তর অপশন এ, সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক হওয়া দরকার। এটা ভুল। চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 101। বলছে আপনি শ্রেণীতে, পেডাগজিক প্রশ্ন, আপনি শ্রেণীতে একটি নির্দিষ্ট প্রসঙ্গে পাঠদান করেছেন এবং একজন শিক্ষার্থী ওই প্রসঙ্গের সঙ্গে সম্পর্কবিহীন একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি কি করবেন? মানে আমি যে বিষয়টা নিয়ে পড়ালাম সে আউট অফ দ্য কনটেক্সট একটি প্রশ্ন করলো। সো অ্যাজ আ টিচার, হোয়াট ইজ ইউর ডিউটি টু ডু? অপশন এ, আপনি তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করার অনুমতি দেবেন। অপশন বি, আপনি তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেবেন না। অপশন সি, আপনি এটি অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করবেন এবং তাকে শাস্তি দেবেন। আর অপশন ডি, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর আপনি অপ্রাসঙ্গিক প্রশ্নটির উত্তর দেবেন। দেখো, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে এবং অ্যাজ পার এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, আমাদের লেটেস্ট যে এনইপি, সেটা অনুযায়ী শিক্ষার্থী হচ্ছে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তুমি শিক্ষার্থীকে কোনো পরিস্থিতিতেই শাস্তি দিতে পারবে না, কোনো পরিস্থিতিতেই তাকে কিন্তু ডিমোটিভেট করতে পারবে না। সে আউট অফ দ্য কনটেক্সট প্রশ্ন করলে তুমি তাকে অনুমতি দেবে না, এটাও তুমি করতে পারবে না। অথচ সে আউট অফ দ্য কনটেক্সট প্রশ্ন করছে, তার মানে সেই প্রসঙ্গ আমি যদি চলে যাই তাহলে আমি তো একটা লেসন প্ল্যান নিয়ে গেছি, একটা 40 মিনিট বা 45 মিনিটের ক্লাসে আমাকে সেই দিন ওটা শেষ করতে হবে। তাহলে আমি কি করব না, তখনকার মতো তাকে একটু থামাবো, থামিয়ে আগে শ্রেণীর যে, আমি তাকে এভাবে বলবো যে ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তরটা আমি একটু শেষে দিচ্ছি, তুমি অপেক্ষা করো, দিয়ে আমি শ্রেণীর যে কাজ যা যা করানো সেটা কমপ্লিট করব, কিন্তু অবশ্যই ক্লাসের শেষে আমি তার প্রশ্নটা অপ্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও উত্তর দেব। কারণ আমি যদি উত্তর না দিই, আমি চাইল্ড সেন্ট্রিজমকে কিন্তু রিচ করতে পারলাম না। সে নিজেকে অবহেলিত মনে করবে এবং পরের দিন থেকে তার মনে যদি কোনো প্রশ্ন উদয়ও হয়, সেটা প্রাসঙ্গিক হোক বা অপ্রাসঙ্গিক, সে কিন্তু এড়িয়ে যাবে। সে ভাববে শিক্ষিকা আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কাজেই একদম কি করব না, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর অপ্রাসঙ্গিক প্রশ্নটির উত্তর দেব। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 101 এর সঠিক উত্তর অপশন ডি, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর আপনি অপ্রাসঙ্গিক প্রশ্নটির উত্তর দেবেন। চলে যাব নেক্সট প্রশ্ন 102 তে। বলছে শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত? শিক্ষা, সেটার লক্ষ্য বেসিক্যালি কি হওয়া উচিত? অপশন এ, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমুখী দক্ষতা গড়ে তোলা। অপশন বি, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা। অপশন সি, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা। আর অপশন ডি, ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা। দেখো, বেসিক্যালি ভেবে দেখলে কোনো উত্তরটাই কিন্তু ভুল নয়, কিন্তু যখনই এরম অপশন থাকবে, আমি বলেছিলাম তোমাদের এলিমিনেশন প্রসেস বাদ দিতে দিতে যেতে হবে। তাহলে পরীক্ষার জন্য প্রস্তুত করাটা সবার শেষ, যদিও বেসিক্যালি আমরা কার্যত সেটার জন্য পড়াশোনা করি, কিন্তু সেটা নয়। তারপর ধরো সামাজিক সচেতনতা তারপরে আসে, বা বৃত্তিমুখী দক্ষতা গড়ে তোলা সেটাও তারপরে আসে, কিন্তু সব থেকে যেটা শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা। শিক্ষা ব্যক্তিকে বা শিক্ষার্থীকে প্র্যাকটিক্যাল করে তোলে, যে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। আসল শিক্ষার উদ্দেশ্য কিন্তু সেটাই। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 102 এর সঠিক উত্তর অপশন ডি, ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা। চলে যাব নেক্সট প্রশ্ন 103 তে। বলছে শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে একজন কড়া ভাষায় কথা বলে, শিক্ষার্থী সে রুডলি কথা বলে, এই বিষয়ে আপনি তাকে স্বাভাবিক করার জন্য কিভাবে উৎসাহিত করবেন? তাকে তো রুডনেস থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হতে হবে, তাই বলছে অ্যাজ আ টিচার আপনি তাকে কিভাবে উৎসাহিত করবেন? অপশন এ, আলোচনা চক্রের মাধ্যমে। অপশন বি, শ্রেণীর কার্যাবলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যবস্থার দ্বারা। অপশন সি, শিক্ষাগত খেলা বা কর্মসূচি সংগঠনের মাধ্যমে, যাতে ছেলেমেয়েরা সঠিকভাবে কথা বলার বিষয় অনুভব করে। অপশন ডি, যারা নিজেদের ভালোভাবে প্রকাশ করতে পারে তাদের ভালো নম্বর দেওয়ার মাধ্যমে।
দেখো এখানে মানে শিক্ষার্থীদের মধ্যে একজনের কথা বলা হচ্ছে, তাহলে পার্সোনাল ব্যাপারটা থাকতে হবে। তারা আলোচনা চক্র বলো বা সক্রিয় অংশগ্রহণ বলো আর সবাই নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করছে বলো, সেখানে ওই পার্সোনাল যে রুডভাবে কথা বলে তার তো কোনো ফায়দা হচ্ছে না। তাহলে আমি এমন রকম সিচুয়েশন তৈরি করব যেখানে বিভিন্ন শিক্ষাগত খেলা থাকবে বা বিভিন্ন কর্মসূচি তৈরি করব এবং তাকে এমন একটা রোল দেবো, হয়তো সে বাধ্য হবে সেখানে যে তাকে হয়তো অনুনয় বিনয় করেই কথা বলতে হচ্ছে। তখনই সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, তার এটা একটা পার্সোনাল রিয়েলাইজেশন হবে যে আচ্ছা, তার মানে আমি সবসময় রুড ভাবে কথা বলি, এইভাবে বলা উচিত নয়। কারণ বকে মেরে তো আমি শেখাতে পারবো না, নিজস্ব অনুভূতি একমাত্র মানুষকে শেখাতে পারে। তাহলে এটাই বেস্ট উপায় হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 103 এর সঠিক উত্তর অপশন সি, শিক্ষাগত খেলা বা কর্মসূচি সংগঠনের মাধ্যমে যাতে ছেলেমেয়েরা সঠিকভাবে কথা বলার বিষয় অনুভব করে। আমরা নেক্সট যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 104 এ। বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? সর্বাপেক্ষা দেখো, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট। অপশন এ, জ্ঞান অনুসন্ধানের প্রতি ছেলে মেয়েদের উৎসাহ দেওয়া। অপশন বি, ছেলে মেয়েদের জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা। অপশন সি, ছেলে মেয়েদের যাতে বিষয়বস্তু মুখস্থ করতে পারে সেই ক্ষমতা অর্জন করা। অপশন ডি, পরীক্ষায় ছেলে মেয়েরা যাতে ভালো করে পড়ে সেই বিষয়ে অবহিত করা। দেখো চাইল্ড সেন্ট্রিসিজম কিন্তু রোট লার্নিং বা মুখস্থ করাকে একেবারেই সাপোর্ট করে না। আর পরীক্ষার জন্য ভালোভাবে পড়ে এটা বাস্তবে হয়তো এটা হয়, কিন্তু চাইল্ড সেন্ট্রিসিজম, আমি বারবারই তোমাদের বলছি, এটা মাথায় রাখতে হবে যে এখন শিশু কেন্দ্রিক শিক্ষার প্রচলন রয়েছে, তাই সেখানে এটাকেও খুব একটা মর্যাদা দেওয়া হবে বলে গ্রাহ্য করা হয় না। তাহলে অবশ্যই এবং একজন শিক্ষক বা শিক্ষিকার প্রধান উৎস হবে যে তিনি ছেলে মেয়েদেরকে উৎসাহ করবে যাতে তারা নতুন নতুন জ্ঞান অনুসন্ধান করতে পারে, আহরণ করতে পারে, নিজেদের জ্ঞান ভান্ডারকে তারা নিজেরাই সমৃদ্ধ করতে পারে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 104 এর সঠিক উত্তর অপশন এ, জ্ঞান অনুসন্ধানের প্রতি ছেলে মেয়েদের উৎসাহ দেওয়া। আমরা দেখবো আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 105। বলছে কে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন? এই জায়গাগুলো ভীষণ কনফিউজিং, তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ বিভিন্ন শিক্ষাবিদ ডেভেলপমেন্ট বা শিশুর জীবন বিকাশকে বিভিন্ন স্তরে কিন্তু ভাগ করেছেন। এখানে ডিরেক্টলি জানতে চাওয়া হচ্ছে যে কে 8টি স্তরে ভাগ করেছেন। অপশন এ, আর্নেস্ট জোন্স। অপশন বি, পিকুনাস। অপশন সি হয়ে যাচ্ছে এরিকসন। আর অপশন ডি হচ্ছে রুসো। তাহলে দেখো কে জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন? আর্নেস্ট জোন্স। এটা তোমাদের একটু মাথায় রেখে দিতে হবে। আর্নেস্ট জোন্স কিন্তু শিশুর যে জীবন বিকাশের স্তর সেটাকে 8টি ভাগে ভাগ করেছেন। এক মিনিট, জাস্ট আ সেকেন্ড। জাস্ট আ সেকেন্ড, আমি একটু ভুল বলে ফেলেছি, ভেরি সরি, রিয়েলি সরি। আমি এই যে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন এরিকসন, রিয়েলি সরি। এরিকসন 8টি স্তরে ভাগ করেছেন শিশুর জীবন বিকাশের স্তরকে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 104 এর সঠিক উত্তর হয়েছিল আমাদের অপশন এ, জ্ঞান অনুসন্ধানের প্রতি ছেলে মেয়েদের উৎসাহিত করা। আর এইটা আমি একটু ভুল অপশন এ বলে ফেলেছিলাম, এটার সঠিক উত্তর হবে অপশন সি, এরিকসন। প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড এক্সকিউজ মি ফর মাই মিস্টেক। চলো চলে যাব আমরা নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 106 এ। বলছে কে শিক্ষণের ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেলের প্রস্তাব দেন? অনুসন্ধানমূলক যে প্রশিক্ষণ মডেল, এটা কার সৃষ্টি বা কে এর অনুসন্ধান দেন টিচিং এর ক্ষেত্রে? অপশন এ, জেরোমি ব্রুনার। অপশন বি, জোসেফ জে সোয়াব। অপশন সি হচ্ছে রিচার্ড সুমন। আর অপশন ডি হচ্ছে হিলদা টাক। এটা একটু আননোন প্রশ্ন, খুব সচরাচর তোমাদের চোখে হয়তো পড়েনি, কিন্তু ইম্পর্টেন্ট। এই শিক্ষণের ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেলের প্রস্তাব কিন্তু দিয়েছিলেন রিচার্ড সুমন। এটা একটু তোমরা মাথায় রেখো, প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট।
চলো দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 107। বলছে শিশুর ক্রমবিকাশ হলো একটি, অর্থাৎ শিশুর যে ক্রমবিকাশ ঘটে সেটা কি ধরনের প্রক্রিয়া? অপশন এ পরিমাণগত প্রক্রিয়া, অপশন বি গুণগত প্রক্রিয়া, অপশন সি পরিমাণ ও গুণগত প্রক্রিয়া দুটোই, আর অপশন ডি হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে দেখো শিশুর যখন ক্রমবিকাশ ঘটছে, একটু একটু করে শিশুর মধ্যে ক্রমবিকাশ ঘটছে, এটা অবশ্যই বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, অর্থাৎ অবশ্যই সি পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়া। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 107 এর সঠিক উত্তর হলো অপশন সি পরিমাণগত ও গুণগত প্রক্রিয়া। দেখে নেব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 108। বলছে শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। একটা তো ক্রমবিকাশ ঘটে, সেটা পরিমাণগত গুণগত তো অবশ্যই, কিন্তু এটা আবার জীবনব্যাপীও প্রক্রিয়া। তার কারণ কি? কারণ এটা আমরা বলছি এটা লাইফ লং প্রসেস, সারা জীবন চলতে থাকে। তাহলে এটার কারণ কি? অপশন এ মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, অপশন বি জীবনের যে কোনো সময় শুরু ও শেষ হয়, অপশন সি জন্ম থেকে শুরু হয়ে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে দেখো যে কোনো জিনিসই, যে কোনো বিকাশ বলো প্রক্রিয়া বলো, তাকে লাইফ লং বলার কারণ হচ্ছে এটা খুব সোজা, যে তার মানে সেই জিনিসটা তার জন্ম থেকে শুরু হচ্ছে এবং মৃত্যুর আগে পর্যন্ত সেটা তার কন্টিনিউ ভাবে চলতে থাকে, তার জন্যই এটাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 108 এর সঠিক উত্তর অপশন সি জন্ম থেকে শুরু হয়ে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 109। শিশুর জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। একটু আগে 8টিটা দেখে এলাম, আবার পাচ্ছি যে কে শিশুর জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। বেশ, অপশন এ মনোবিজ্ঞানী জে পিকুনাস, অপশন বি হচ্ছে মেন্ডেল, অপশন সি হচ্ছে মনোবিজ্ঞানী বেলে, আর অনেককে বেলও বলে থাকেন, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে দেখো এরিকসনকে পেয়েছিলাম 8টা স্তর, আর জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন কিন্তু মনোবিজ্ঞানী পিকুনাস, জে পিকুনাস। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 109 এর সঠিক উত্তর হলো অপশন এ মনোবিজ্ঞানী জে পিকুনাস। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 110। বলছে শিশুর ক্রমবিকাশের যে প্রক্রিয়া সেটা কি রকমের প্রক্রিয়া, মানে টেকনিক্যাল দিক থেকে সেটা কি রকমের প্রক্রিয়া? অপশনে তাহলে দেখো শিশুর এই জীবনের বিকাশ বা ক্রমবিকাশ এই পার্টিকুলার এরিয়াটা থেকে আমরা কিন্তু প্রচুর ভ্যারাইটি টাইপস অফ প্রশ্ন কিন্তু পাচ্ছি। দেখে নি অপশন। অপশন এ হচ্ছে একমুখী, অপশন বি হচ্ছে দ্বিমুখী, আচ্ছা দ্বিমুখী দয়ে বয়ে হতো, দ্বিমুখী, অপশন সি হচ্ছে ক্রমসংযোগশীল, আর অপশন ডি হচ্ছে বিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে দেখো শিশুর যে ক্রমবিকাশের প্রক্রিয়া সেটা অবশ্যই কিন্তু ক্রমসংযোগশীল, কারণ ক্রমবিকাশ বলছে তো, তাহলে ক্রমগুলো একটার সাথে একটা যদি ইন্টারকানেক্টেড না থাকে কি করে ক্রমবিকাশটা ঘটবে? খুব সহজ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 110 এর সঠিক উত্তর অপশন সি ক্রমসংযোগশীল। চলো চলে যাই নেক্সট সেগমেন্টের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 111। বলছে শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়া হলো একটি আন্তঃপ্রক্রিয়া, অর্থাৎ ইন্ট্রা রিলেটেড। নিচের কোন বিষয়টি এই প্রক্রিয়ার সাথে যুক্ত নয়? আবারও বি কেয়ারফুল, যুক্ত নয়, না। অপশন এ শিখন, অপশন বি হচ্ছে সংহতি, অপশন সি হচ্ছে প্রেষণা, আর অপশন ডি হচ্ছে পার্থক্য, পয়াকার থয় রেফ হতো, পার্থক্যীকরণ। মানে কোন জিনিসটা যুক্ত নয়? দেখো শিশুর ক্রমবিকাশ এবং সেটা তো অবশ্যই আন্তঃপ্রক্রিয়া, ইন্ট্রা রিলেটেড, এটার সাথে এটা, এটার সাথে এটা যুক্ত। তাহলে কোনটা এর সাথে যুক্ত নয়? সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন সি প্রেষণা। প্রেষণা কিন্তু এই বিকাশের মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখে না। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 111 এর সঠিক উত্তর হবে অপশন সি প্রেষণা। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন 112। পিকুনাসের মতে শৈশবের শেষ
স্তরের বয়সের সীমানা, এই প্রশ্নগুলো ভীষণ আসে। এজ তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে পিকুনাসের মতে এই যে শৈশব, সেটার শেষ স্তরের বয়সের সীমানাটা তোমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। অপশন এ হচ্ছে 1 মাস বয়স থেকে 1.5 বছর বয়স। অপশন বি 1.5 বছর থেকে 2.5 বছর। অপশন সি হয়ে যাচ্ছে 2.5 বছর থেকে 5 বছর। আর অপশন ডি হচ্ছে 5 বছর থেকে 9 বছর। তাহলে দেখো, শৈশবের শেষ স্তরের বয়স সীমানাটা জানতে চাইছে। শৈশবের যে শেষ স্তর, সেইটার বয়স সীমানা কিন্তু 1.5 বছর থেকে 2.5 বছর। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 112 এর সঠিক উত্তর অপশন বি, 1.5 বছর থেকে 2.5 বছর। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 113। বলছে শিশুর হীনমন্যতা, লজ্জা, ভয়, এই ব্যাপারগুলো, সেগুলো নিচের কোন বিকাশের অন্তর্গত? এগুলো তো বিকাশের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এগুলো কোন ধরনের বিকাশের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ হচ্ছে প্রাক্ষবিক বিকাশ, অপশন বি দৈহিক বিকাশ, অপশন সি মানসিক বিকাশ, আর অপশন ডি হচ্ছে সামাজিক বিকাশ। তাহলে দেখো, শিশুর এই যে হীনমন্যতা, লজ্জা, ভয়, এইগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ইমোশনকে ইন্ডিকেট করছে। তাহলে প্রাক্ষবিক বিকাশটাই আমাদের সঠিক উত্তর হবে, কারণ এই প্রাক্ষবিক বিকাশ মানেই তো হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 113 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাক্ষবিক বিকাশ। চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 114। শিশুর মূল্যবোধ, মনোভাব প্রভৃতি সামাজিক বিকাশগুলি লক্ষ্য করা যায়। এগুলো কোন ধরনের বিকাশের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ প্রাক্ষবিক বিকাশ, অপশন বি হচ্ছে মানসিক বিকাশ, অপশন সি সামাজিক বিকাশ, অপশন ডি দৈহিক বিকাশ। এবার দেখো, প্রশ্নটার মধ্যে একটা ট্রিক রয়েছে। এখানে কি বলছে? মূল্যবোধ, মনোভাব, অর্থাৎ মেন্টালিটি, তার এথিক্স, এইগুলো বলে বলছে এইগুলো সামাজিক বিকাশ। তাহলে তো আমাদের চট করেই মনে হবে, আচ্ছা এটাকে তো অলরেডি সামাজিক বিকাশ বলেছে, তার মানে এটাই জানতে চাই, তার মানে এটা সামাজিক বিকাশ হবে। কিন্তু ভালো করে ভেবে রাখো তো, মূল্যবোধ বা মনোভাব এটা কি সামাজিক বিকাশ? এগুলো সামাজিক বিকাশে শিক্ষার্থীকে সাহায্য করে। যার মেন্টালিটি যত ভালো, সে তত তাড়াতাড়ি সামাজিক ভাবে নিজেকে মেলে ধরতে পারে। কিন্তু এই যে মূল্যবোধ, মনোভাব, এগুলো শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়, এগুলো কিন্তু বেসিক্যালি শিক্ষার্থীর প্রাক্ষবিক বিকাশ। এই জন্যই এই প্রশ্নটা দেওয়া। বারবার স্টুডেন্টরা কিন্তু এটা ভুল করে সামাজিক বিকাশ করে ফেলে, খেয়াল রাখতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 114 এর সঠিক উত্তর হলো অপশন এ, প্রাক্ষবিক বিকাশ। চলে যাই পরবর্তী প্রশ্ন 115। শিশুর মূল্যবোধ, মনোভাব প্রভৃতি সামাজিক বিকাশগুলি লক্ষ্য করা যায়। আবার সেই একই জিনিস, কিন্তু এটা জানতে চাওয়া হচ্ছে কোন স্তরে লক্ষ্য করা যায়। অপশন এ প্রাথমিক বাল্যকালে, অপশন বি প্রাথমিক কৈশোরে, অপশন সি হচ্ছে প্রান্তীয় বাল্যকালে, আর অপশন ডি হচ্ছে প্রান্তীয় কৈশোরে। তাহলে মূল্যবোধ, মনোভাব, এই যে সামাজিক বিকাশ, এগুলো কিন্তু প্রান্তীয় বাল্যকালে এসে শিক্ষার্থীদের মধ্যে আস্তে আস্তে কিন্তু গ্রো করে। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 100, জাস্ট আ সেকেন্ড, না, রিয়েলি ভেরি সরি, প্রান্তীয় বাল্যকাল নয়, প্রাথমিক বাল্যকালে। প্রাথমিক বাল্যকালে, এক মিনিট, একটা গন্ডগোল, আমরা 114 করে, আচ্ছা চলো, আমি এটা 116 ভেবে ফেলেছি, ভেরি সরি। হ্যাঁ, এই যে না, মূল্যবোধ, মনোভাব এগুলো সবসময় কৈশোরের শেষে এসে কিন্তু শিক্ষার্থীর মধ্যে ঘটে। হ্যাঁ, কৈশোর এমন একটা সময় যখন সে নিজেকে সোশ্যালি অনেক বেশি মেলে ধরে। তাহলে শিশুর মূল্যবোধ বা মনোভাব এইগুলো কিন্তু ভেসে ওঠে বা বিকাশ পায়, সেগুলো হচ্ছে প্রান্তীয় কৈশোরে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 115 এর সঠিক উত্তর অপশন ডি, প্রান্তীয় কৈশোরে। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 116। টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই উক্তিটি কার? অর্থাৎ শিক্ষা হচ্ছে, কোনো জিনিস শিক্ষা হচ্ছে কি না, তোমার ব্যবহার এবং তোমার অভিজ্ঞতার পরিবর্তন নয়,
সেটাকে খানিকটা মডিফাই করে নেওয়া, উন্নত করে নেওয়া। অপশন এ মনোবিদ মান, অপশন বি মনোবিদ স্কিনার, অপশন সি মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, অপশন ডি কোনোটিই নয়। তাহলে দেখো, টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা কিন্তু বলেছিলেন মনোবিদ মান। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 116 এর সঠিক উত্তর অপশন এ মনোবিদ মান। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 117। শিখন হলো একটি, শিখন কি ধরনের প্রক্রিয়া? অপশন এ জীবনব্যাপী প্রক্রিয়া, অপশন বি স্থিতিশীল প্রক্রিয়া, অপশন সি কোনো কিছু প্রয়োগের প্রক্রিয়া, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। সবসময় মনে রাখবে, শিশু যখন মাদার্স উম্বে থাকে সেই সময় থেকে একদম আমৃত্যু তার এই শিখনের প্রসেস কিন্তু চলতে থাকে। তাহলে শিখন অবশ্যই কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া, একটা লাইফ লং প্রসেস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 117 এর সঠিক উত্তর অপশন এ জীবনব্যাপী প্রক্রিয়া। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 118। শিখনের সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা কে? শিখনের যে সংযোজনবাদ তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটি কার? অপশন এ থর্নডাইক, অপশন বি প্যাভলভ, অপশন বি প্যাভলভ, অপশন সি হচ্ছে গাথরি, আর অপশন ডি হচ্ছে স্কিনার। তাহলে শিখনের সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা কিন্তু হলেন অবশ্যই অপশন এ থর্নডাইক। মাথায় রাখতে হবে, সংযোজনবাদ তত্ত্ব দিয়েছেন অন্য কেউ নয়, থর্নডাইক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 118 এর সঠিক উত্তর হবে অপশন এ থর্নডাইক। দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 119। নিচের কোন বিষয়টি শিখনের সাথে যুক্ত নয়? অপশনের মধ্যে কোন জিনিসটা শিখনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না? অপশন এ উৎসাহ দান, অপশন বি প্রেরণা, অপশন সি আবেগ, আর অপশন ডি হচ্ছে সবগুলোই যুক্ত। দেখো, বলেছে শিখনের সাথে যুক্ত নয়। উৎসাহ দানটাকে আমরা ঠিক শিখনের সাথে যুক্ত এটা কিন্তু বলবো না। আচ্ছা, শিখনের সাথে যুক্ত নয় বলা হচ্ছে, বেশ। আচ্ছা, শিখনের সাথে যুক্ত নয়। দেখো, আমি বারবার তোমাদের বলছি, বলতে বলতেও আমারও কিন্তু নিজে গুলিয়ে যাচ্ছে। এই নয়টা খুব মাথায় রাখতে হবে। তাড়াহুড়োর মধ্যে আমি তোমাদের বোঝাচ্ছি, বলতে বলতেও মানে একটা মোমেন্টের জন্য কিন্তু আমি কনফিউজড হয়ে যাচ্ছি, বলে আমি ঠিক একটা অন্য দিকে চলে যাচ্ছিলাম। সেম জিনিস কিন্তু তোমাদের হবে, যুক্ত নয় বলছে। তাহলে দেখো, যুক্ত নয় যখন বলছি, এই যে উৎসাহ দান, উৎসাহ না পেলে শিখন হবে না। প্রেরণা অবশ্যই শিখনে থাকতে হবে, আবেগ অবশ্যই শিখনের মধ্যে থাকতে হবে। আমার যদি বিভিন্ন শেখার ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো না থাকে, আমি কিভাবে শিখবো? শিখন ঘটবে না। তাহলে দেখো, অপশন ডিটা কিরকম ট্রিকি দিয়েছে। অপশন ডি প্রশ্ন দিয়েছে যুক্ত নয়, কিন্তু আমরা না খুঁজবো বা যে কোনো একটা উত্তর খুঁজবো অপশানে, কিন্তু অপশন ডিতে বলে দিচ্ছে সবগুলোই যুক্ত, একদম বাইপোলার অপোজিট, এবং সেটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ এই প্রত্যেক কটাই শিখনের সাথে যুক্ত। শিখনের সাথে যুক্ত নয় বললে উত্তরটা আমাদের দাঁড়াচ্ছে না, সবগুলোই যুক্ত। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 119 এর সঠিক উত্তর অপশন ডি, সবগুলোই যুক্ত। দেখো, প্রত্যেকটা অপশন ধরে যখন এইভাবে ডিসকাশন করে নেওয়া হয়, এগুলোই কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে তোমাদেরকে সঠিক মানে উত্তরটা নির্বাচন করতে অনেক বেশি সাহায্য করবে। দেখে নি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 120। এটাই আমাদের আজকের ক্লাসের মানে আজকের এমসিকিউ সেশনের একদম শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 120। বলছে কোহলবার্গের মানসিক ক্রমবিকাশের নিচের কোন স্তরটি প্রযোজ্য নয়? কোহলবার্গ যে মানসিক ক্রমবিকাশ ও মেন্টাল ডেভেলপমেন্টের যেটা দিয়েছেন তার মধ্যে নিচের কোন স্তরটি প্রযোজ্য নয়? অপশন এ আন্তঃব্যক্তি সম্পর্ক, আন্ত মানে ইন্টারপার্সোনাল রিলেশন আর কি। অপশন বি হচ্ছে পৃথকীকরণ এবং পরিবর্তনশীলতা, অপশন সি সামাজিক সংযোগ ও সামাজিক অধিকার, আর অপশন ডি হচ্ছে সার্বিক নীতি। তাহলে দেখো, এই চারটে অপশনের মধ্যে অপশন সি কিন্তু কোহলবার্গের স্তরে থাকে না। সামাজিক যে কোনো জিনিস তোমরা চোখ কান বন্ধ করে ভাইগটস্কির আন্ডারে ফেলবে, কারণ ভাইগটস্কি থিওরিটাই হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ওকে, তাহলে
কোহলবার্গের মানসিক ক্রমবিকাশের মধ্যে কোন স্তরটি প্রযোজ্য নয়? এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন সি, সামাজিক সংযোগ ও সামাজিক অধিকার। এটা প্রযোজ্য নয়। আবারও বলি, নয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 120 সঠিক উত্তর হলো অপশন সি, সামাজিক সংযোগ ও সামাজিক অধিকার। এটা কোহলবার্গের মানসিক ক্রমবিকাশের অন্তর্ভুক্ত একটি স্তর নয়। তাহলে আজকের ক্লাসে দেখো আমরা পেডাগজি পোর্শন থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট সিচুয়েশন বেসড, ওগুলোকে বলা হয় সিচুয়েশন বেসড প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে মোকাবিলা শিক্ষক কিভাবে করবেন সেই ধরনের প্রশ্ন দেওয়া হয়, সেগুলো আমরা ডিসকাস করলাম। আর তার সাথে সাথে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন আমরা কিন্তু দেখে নিলাম। এবং তোমরা নিশ্চয়ই জানো ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে 15 অর্থাৎ 15 নম্বর সিডিপি থেকে এবং 15 নম্বর পেডাগজি থেকে এই ওয়েটেজে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। আমরা এই একইভাবে এই এমসিকিউ সিরিজ কিন্তু পরপর ক্লাসে কন্টিনিউ করতে থাকবো। তো তোমরা প্রত্যেকে ক্লাসগুলো কিন্তু একদম সিরিজ মেনটেন করে কন্টিনিউ করতে থাকবে, কারণ তোমাদের যে কোনো টিচিং রিলেটেড এক্সামে কিন্তু এই সিডিপি একটা মানে স্পেশাল ভূমিকা পালন করে। কারণ একটু ভালোভাবে আমরা যদি ফোকাস করি সিডিপি থেকে 30 মানে আউট অফ 30 আমরা কিন্তু আউট অফ মানে 28 29 ইজিলি কিন্তু আসে। এক দুটো প্রশ্ন হয়তো একটু অন্যরকম দেওয়া থাকে, কিন্তু আমরা প্র্যাকটিস করলে সেটাকেও অ্যাচিভ করতে পারবো। তো তাহলে আজকের ক্লাস স্টুডেন্ট এত পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে আরও এই ধরনেরই প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট বেসড এমসিকিউ নিয়ে। So thank you students, see you in the next